Assalamu Alaikum. My name is Rakib and you are watching Rolling Rakib. কিনবেন কি কিনবেন না এই সিরিজের আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ইয়ামাহা স্যালুটো 125 এই বাইকটাকে নিয়ে। বরাবরের মতো বাইকটা সম্পর্কে কেনার পেছনে এবং না কেনার পেছনে কিছু কারণ নিয়ে আলোচনা করা হবে এবং আমি খুবই দুঃখিত কারণ বাইকটা শোরুমে অ্যাভেলেবল নাই, এজন্য আমাকে ভিডিওটা এভাবে করতে হচ্ছে। তবে আশা করি আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন বাইকটা সম্পর্কে। তাহলে চলুন বরাবরের মতো বাইকটা না কেনার পেছনে যে কারণগুলো এগুলো নিয়ে শুরু করা যাক। আমার প্রত্যেকটা ভিডিওতে কমন একটা কথা আমি বলি, সেটা হচ্ছে বাইকটা না কেনার পেছনে সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে আপনার যদি বাইকটা পছন্দ না হয়। কারণ বর্তমান মার্কেটে কিন্তু কম্পিটিশনটা অনেক হাই এবং কোনো বাইকই কোনো বাইকের থেকে কম না এবং প্রত্যেকটা বাইকেরই স্পেশাল কোনো না কোনো দিক রয়েছে। এখন একটা বিষয়ে আপনারা আমাদের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান যে বাইকগুলো রয়েছে এগুলো ফিচার্সের দিক থেকে এগিয়ে এবং জাপানিজ বাইকগুলো ইঞ্জিনের দিক থেকে একটু হলেও এগিয়ে রয়েছে। এটা নিয়ে বিস্তারিত কথা বলবো ভিডিও শেষের দিকে। তো বাইকটা না কেনার পেছনে যে কারণগুলো সেটা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। এর পেছনে তেমন কোনো কারণ আসলে নাই, কারণ এই ধরনের বাইকগুলোর যে বিষয়গুলো এটা খুব বেশি বড় না। কারণ এর যে ম্যাক্সিমাম বাইকগুলো আছে 125cc থেকে 100cc সেগমেন্টের, এগুলোর টায়ার চিকন হয়, উচ্চ গতিতে হ্যান্ডেলের স্টেবিলিটি কম থাকে, ব্রেকিং নিয়ে একটু কমপ্লেন থাকে। তো এই বিষয়গুলো আসলে কমপ্লেন করা উচিত না যদি আপনি প্রাইস এবং এর সিসি সেগমেন্টের দিকে লক্ষ্য করেন। তারপরেও একান্ত যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগে নাই, এটাই হচ্ছে না কেনার পেছনের কারণ। না কেনার পেছনের আমার দিক থেকে প্রথম কারণটা হচ্ছে এই বাইকের স্পিডোমিটার। 2021-এ এসে এটা আসলেই দুঃখজনক যে জাপানিজ যে বাইকগুলো এগুলোতে আপনার সেমি ডিজিটাল মিটারও ব্যবহার করা হচ্ছে না। বাইকটা না কেনার পেছনে আরও একটা কারণ, সেটা হচ্ছে এই বাইকের যে ডিজাইনটা এর কোনো আপগ্রেড করা হয় নাই, কিন্তু বর্তমানে আপনি বাজারে গেলে খেয়াল করবেন, আমি আগেই বলেছি যে কম্পিটিশনটা অনেক হাই হয়ে গেছে বর্তমান সময়ে। তো এই দিক বিবেচনায় আমার কাছে এই বাইকটা বর্তমান বাজারের সাপেক্ষে আমার কাছে একটু ব্যাকডেটেড মনে হয়। তবে টু বি অনেস্ট এর মধ্যেও অনেক ভালো কিছু কারণ আছে যেগুলো নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। তাহলে বাইকটা না কেনার পেছনে আমার কাছে ব্যক্তিগতভাবে এর থেকে বড় কোনো কারণ আর মনে হলো না, কারণ এই 80/100 সেকশনের টায়ার আপনার হোন্ডা সিবি শাইন এসপিতে রয়েছে এবং আরও অনেকগুলো 125cc বাইকে রয়েছে। তবে বেশ কিছু বাইক রয়েছে যেগুলোতে আপনার 80 সেকশনের ওপরে টায়ার ব্যবহার করা হয়েছে এবং ভালো দিক হচ্ছে যে এই ইয়ামাহা স্যালুটোতে আপনার টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এই 2021-এ ম্যাক্সিমাম কোম্পানি আপনার এখন টিউবলেস টায়ার দিচ্ছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। এখন কথা হচ্ছে আমার মনে হয় যে রেয়ার টায়ারটা 90 সেকশনের দিলে ভালো হতো, 80 সেকশন না দিয়ে। কথা বলছিলাম বাইকটা কেনার পেছনে কিছু কারণ নিয়ে। বাইকটা কেনার পেছনে সবথেকে বড় কারণ হতে পারে এই বাইকের ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনটা কেমন যেন আমার কাছে 125cc-র মধ্যে খারাপ লাগে না, অলরাউন্ডার বলবো না, বাট ভালো। কোন দিক দিয়ে ভালো সেটা হচ্ছে আমার যে টেস্ট রাইড অভিজ্ঞতা এখান থেকে বলি এবং যে ইউজারদের সাথে কথা বলছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে এরকম, এই বাইকের ইঞ্জিন স্পেস সেক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOAC ইঞ্জিন। এবং একটা বিষয় হচ্ছে ইয়ামাহার ম্যাক্সিমাম ইঞ্জিনই আপনার SOAC সিঙ্গেল ওভারহেড ক্যামশেফট এই টেকনোলজিতে আসে। যাক, এটা নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। এই ইঞ্জিনটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আপনার 125cc, যেটাকে আপনারা পিস্টনের ডিসপ্লেসমেন্টও বলেন। এখন এই বাইক থেকে যে পাওয়ার আউটপুটটা পাবেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার আপনার 8.3 PS 7000 RPM-এ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.1 নিউটন মিটার্স 4500 RPM-এ। শুরুতে একটা কথা বলছিলাম এই ইঞ্জিনের সুনাম দিয়ে, সেটা হচ্ছে খেয়াল করলে দেখবেন এই ইঞ্জিনটার RPM-টা কিছুটা কম অন্য বাইকের থেকে। সো এদিক বিবেচনায় বলা যায় এটা একটা রিলায়েবল ইঞ্জিন কম্পেয়ার টু 125cc সেগমেন্টের যতগুলো বাইক রয়েছে এগুলোর থেকে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে জাপানিজ কোম্পানির বাইকগুলোর ইঞ্জিন কম্পেয়ার টু আপনার ইন্ডিয়ান যে ইঞ্জিনগুলো এগুলো থেকে RPM লকটা একটু ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ান বাইকগুলোর RPM গুলো আপনার উঠে যায়, যতটুকু লক করা থাকে তার থেকে কিছুটা উঠে যায়। এটা বড় কোনো বিষয় না, বাট ইঞ্জিন পারফরমেন্সের কথা বলেন, প্লাস মাইলেজ এবং ইঞ্জিনের রিলায়েবিলিটি, এদিক থেকে কিন্তু জাপানিজ কোম্পানিগুলো এগিয়ে থাকবে এবং ফিচার্সের দিক থেকে ইন্ডিয়ান কোম্পানিগুলো এগিয়ে থাকবে, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। বাকি যে বিষয়গুলো রয়েছে আপনার মাইলেজ, এই বাইকটা থেকে এভারেজে মাইলেজ পাবেন আপনারা 60 কিলোমিটারের ওপরে, এভারেজ মাইলেজ বললাম সিটি এবং হাইওয়ে মিলিয়ে। আরেকটা বিষয় সেটা হচ্ছে রাইডিং কমফোর্ট বা হচ্ছে আপনার পিলিয়ন কমফোর্ট। এই বাইকের যে রেয়ার সাসপেনশন সেটা হচ্ছে আপনার ডুয়াল শক সুইং আর্ম সাসপেনশন, যেটা রোড কন্ডিশনের জন্য একেবারেই খারাপ না, ভালো। এবং একটু সহজ করে বুঝাইতে গেলে আপনার 5 স্টেপ যে অ্যাডজাস্টেবল সাসপেনশনগুলো এটা আর এটা প্রায় একই জিনিস, তবে নাইট্রাক্স সাসপেনশন থেকে এটা আলাদা। মানে ডিসকভারের যে সাসপেনশনটা, আমার কাছে ডিসকভারের সাসপেনশনের ফিডব্যাকটাই ভালো লেগেছে।
125cc সেগমেন্টের মধ্যে। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা নিয়ে আবার কেউ আবার বললেন না ভাই আপনি ডিসকভারের পক্ষ নিচ্ছেন। এখন বিষয় হচ্ছে একটা বাইক সবার কাছে ভালো লাগবে, আবার কারো কাছে ভালো লাগবে না, এটাই বিষয়। সবার রুচি পছন্দ একরকম না। বাইকটা কেনার পেছনে আরও একটা কারণ হতে পারে এই বাইকের ব্রেকিং সিস্টেম। 125cc সেগমেন্ট থেকে শুরু করে আপনার 110cc যে বাইকগুলো রয়েছে এগুলোর মধ্যে দেখবেন 240mm এর ফ্রন্ট ডিস্ক ব্যবহার করা হয়, কিন্তু এই বাইকের ডিস্ক ব্রেক হচ্ছে 245mm, মানে কিছুটা বড়। এবং ইয়ামাহা কোম্পানির যে বাইকগুলো এগুলোতে আপনারা দেখবেন খেয়াল করলে ব্রাইবির ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে মোটামুটি ভালোই ব্রেকিং ফিডব্যাক পাওয়া যায়। এই বাইকের রিয়ার যে ব্রেক এটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্ট ব্রেকটা তো বলেই দিলাম 245mm এর ডিস্ক ব্রেক, এবং সেই সাথে থাকতেছে ব্রাইবির মাস্টার সিলিন্ডার এবং ক্যালিপার। এবং আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে ড্রাম ভেরিয়েন্ট গুলো না কিনে ডিস্ক ভেরিয়েন্ট কেনার, কারণ মোটামুটি আপনার উচ্চ গতিতে ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে কিন্তু ড্রাম ব্রেক আপনাকে হেল্প করবে না, সেক্ষেত্রে আপনি ডিস্ক ব্রেক থেকে ভালো ফিডব্যাক পাবেন। সুতরাং কিছুটা বাজেট বাড়িয়ে হলেও ডিস্ক ভেরিয়েন্ট কেনার জন্য বলবো। এখন মোরাল অফ দ্য ভিডিওর বিষয় হচ্ছে বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না। ওয়েল, আপনার যদি প্রায়োরিটি থাকে যে হ্যাঁ জাপানিজ ইঞ্জিন আপনাকে কিনতে হবে, তাহলে এইটা আপনি দেখতে পারেন। বা আপনার যদি মনে হয় যে আপনার ফিচার্সের প্রয়োজন রয়েছে, তাহলে এই বাইকটা আপনার জন্য না। তবে আপনি যদি অবশ্যই চান যে আমার বাইকের পারফরমেন্স চাই, তার সাথে সাথে ভালো মাইলেজ চাই, তাহলে আমার মনে হয় যে এই বাইকটা আপনি টেস্ট রাইড দিয়ে দেখতে পারেন। আরেকটা কথা আমি যেটা বলি সেটা হচ্ছে বাইক যখন আপনি পছন্দ করবেন তার সাথে সাথে আরও 2-3টা বাইক পছন্দ করা প্রয়োজন, কারণ বাইক যখন আপনি টেস্ট রাইড দিবেন তখন বাইকগুলো সম্পর্কে আপনার রাইডিং স্কিল বা যে আপনার বাইকের সাথে অ্যাডজাস্টমেন্ট এই সম্পর্কে ধারণা আসবে, যেটা আপনি অন্য কারো মুখ থেকে শুনে এই বিষয়টা বুঝবেন না। তাহলে ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। আশা করি মোটামুটি আমি আপনাদেরকে ধারণা দিতে পারছি, এবং আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকমই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।